ধরুন আম, কোনো একটা কর্পোরেট গ্রুপের ব্যালেন্স শিটের দিকে তাকিয়ে দেখা গেল সেখানে মিলিয়ন মিলিয়ন টাকার প্রফিট। হুম, বেশ লোভনীয় অবস্থা। একদম। কিন্তু একটু গভীরভাবে খতিয়ে দেখার পর বোঝা গেল তারা আসলে নিজেদের তৈরি করা পণ্য বাইরের কারো কাছে বিক্রি করেনি। আচ্ছা। মানে নিজেদেরই আর একটা সাবসিডিয়ারি কোম্পানির কাছে বিক্রি করে এই বিশাল প্রফিট দেখিয়েছে। শুনতে একেবারে জালিয়াতি বা ফ্রড মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। মানে এক পকেট থেকে অন্য পকেটে টাকা রেখে তো আর লাভ দাবি করা যায় না। রাইট। কিন্তু আশ্চর্যের বিষয় হল কনসলিডেশনের এই কড়া নিয়মকানুনগুলো না থাকলে এমন অবাস্তব প্রফিট দেখানোটা কর্পোরেট দুনিয়ায় মানে নিত্যদিনের একটা ঘটনা হতো। একদম সঠিক একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন। একটা কোম্পানির আসল অর্থনৈতিক চিত্র তুলে ধরার জন্য কনসলিডেশন যে কতটা অপরিহার্য তা এই ধরনের সিনারিও থেকেই আসলে বোঝা যায়। হুম। বিশেষ করে যারা সিএ স্টুডেন্ট মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পথে আছেন, তাদের জন্য এই বিষয়টা পুরোপুরি আত্মস্থ করা অত্যন্ত জরুরি। ঠিক তাই। আর আজকের এই সেশনটি আমরা বিশেষভাবে সিএ স্টুডেন্টসদের কথা মাথায় রেখেই সাজিয়েছি। আমাদের সোর্স মেটেরিয়াল হল আইসিএবি ২০২৪-এর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিংয়ের চ্যাপ্টার 13। যার মূল বিষয়বস্তু হচ্ছে অ্যাসোসিয়েটস অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার্স। রাইট। তবে আমাদের উদ্দেশ্য শুধু থিওরি বা বইয়ের সংজ্ঞার মধ্যে আটকে থাকা নয়। আমরা ওয়াটার এলটিডি নামের একটা প্যারেন্ট কোম্পানির ড্রাফট কনসলিডেশনের একটা বেশ চমৎকার এবং জটিল প্রবলেমকে একেবারে একটা মাস্টার ক্লাসের মতো করে ধাপে ধাপে সলভ করব। মানে শুধু ফর্মুলা বসানো না। একদম না। প্রতিটি অঙ্কের পেছনের যুক্তি, কারণ আর আসল উদ্দেশ্য নিয়ে আজ চুলচেরা বিশ্লেষণ করা হবে। ওকে, লেটস আনপ্যাক দিস। চলুন শুরু করা যাক। ব্যালেন্স শিটের বড় বড় সংখ্যা বা ক্যালকুলেশনে সরাসরি ঝাঁপ দেওয়ার আগে আমাদের বুঝতে হবে এই কোম্পানিগুলোর মধ্যে সম্পর্ক আসলে কেমন। গ্রুপ স্ট্রাকচারটা বোঝা। রাইট। এই গ্রুপ স্ট্রাকচার বা কাঠামোটাই হলো পুরো কনসলিডেশনের মূল ভিত্তি। আচ্ছা, সোর্স ম্যাটেরিয়ালের শুরুতে দেওয়া ডেটাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। সেখানে সরাসরি কোনো পার্সেন্টেজ দেওয়া নেই। আমি দেখেছি। আমি হুবহু পড়ছি 160,000 শেয়ার্স ইন হাইড্রোজেন লিমিটেড এবং 80,000 শেয়ার্স ইন অক্সিজেন লিমিটেড। তো এটা পড়ার সাথে সাথেই আমার মাথায় একটা ব্রেইনস্টর্মিং প্রশ্ন আসছে, কেন পরীক্ষকরা সরাসরি মালিকানার পার্সেন্টেজ না দিয়ে শেয়ারের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করলেন? এই সংখ্যাগুলো দিয়ে ইনভেস্টমেন্টের ধরন সম্পর্কে ঠিক কী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? খুব সুন্দর একটা অবজারভেশন। সরাসরি পার্সেন্টেজ না দেওয়ার কারণ হল একজন সিএ স্টুডেন্ট নিজে থেকে সেই অনুপাত বের করে আইএফআরএস স্ট্যান্ডার্ডের প্রয়োগ করতে পারছে কিনা তা যাচাই করা। আচ্ছা। তো এখানে আমাদের প্রথম লক্ষ্য বা গোল হল ওয়ার্কিং ওয়ান তৈরি করা, যার মাধ্যমে মালিকানার শতকরা হার বের করে আমাদের ডিসিশন নিতে হবে। লজিকটা বুঝতে হবে, শুধু কতগুলো শেয়ার কেনা হয়েছে তা দিয়ে কিছুই প্রমাণ হয় না। মানে মোট শেয়ারের সাপেক্ষে কতটুকু কেনা হলো সেটা দেখতে হবে। একদম। দেখতে হবে মোট শেয়ারের সাপেক্ষে কতটুকু মালিকানা অর্জিত হয়েছে। তাহলে ওয়াটার লিমিটেডের এই বিনিয়োগের আসল প্রভাবটা কিভাবে বের করা হচ্ছে এখানে? সোর্সের ব্যালেন্স শিট খেয়াল করলে দেখা যাবে হাইড্রোজেনের মোট শেয়ার ক্যাপিটাল হল CU 200,000, মানে 2 লাখ কারেন্সি ইউনিট। প্রতিটি শেয়ারের মূল্য সাধারণত 1 টাকা বা 1 কারেন্সি ইউনিট হিসেবেই তো ধরা হয়। রাইট। এর মানে হাইড্রোজেনের মোট শেয়ার সংখ্যা 2 লাখ। এর মধ্যে ওয়াটার লিমিটেড কিনেছে 1,60,000 শেয়ার, অর্থাৎ 1,60,000কে 2 লাখ দিয়ে ভাগ করলে দেখা যায় ঠিক 80% মালিকানা অর্জিত হয়েছে। ও আচ্ছা, 80%। হ্যাঁ, আর IFRS 10 অনুযায়ী মালিকানা যখনই 50%-এর থ্রেশহোল্ড অতিক্রম করে তখনই ওই কোম্পানির ওপর কন্ট্রোল বা নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। রাইট রাইট। যেহেতু 80% একটা সুস্পষ্ট মেজরিটি, তাই IFRS 10-এর শর্তানুযায়ী হাইড্রোজেন লিমিটেড হল ওয়াটার লিমিটেডের একটা সাবসিডিয়ারি কোম্পানি। বুঝতে পেরেছি। আর অক্সিজেন লিমিটেডের ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? অক্সিজেনেরও মোট শেয়ার 2 লাখ, তার মধ্যে ওয়াটার কিনেছে 80,000 শেয়ার। তার মানে এখানে মালিকানা হলো ঠিক 40%। একদম। আর IAS 28 স্ট্যান্ডার্ড অনুযায়ী 20% থেকে 50%-এর মধ্যে শেয়ার হোল্ডিং থাকলে সেটিকে সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স বা উল্লেখযোগ্য প্রভাব হিসাবে ধরা হয়। মানে এখানে পূর্ণ নিয়ন্ত্রণ বা কন্ট্রোল নেই। না,
কন্ট্রোল নেই, কিন্তু কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে বড় ধরনের প্রভাব আছে। তাই অক্সিজেন এলটিডি হলো একটা অ্যাসোসিয়েট কোম্পানি। বিষয়টা যদি আমি একটু অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করি, ধরুন সাবসিডিয়ারি কোম্পানি হলো একেবারে নিজের কেনা একটা বাড়ির মতো। সেই বাড়ির ভেতরের রং কী হবে, কোন ঘরে কি ফার্নিচার থাকবে, তার সব সিদ্ধান্ত প্যারেন্ট কোম্পানি একাই নেবে, চমৎকার অ্যানালজি। তাই না? আর এই কোম্পানির সব সম্পদ এবং দায় প্যারেন্ট কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে একেবারে পুরোপুরি মিলে যাবে, যাকে আমরা ফুল কনসলিডেশন বলি। লাইন বাই লাইন যোগ হবে। এটা একটা বড় শেয়ার হোল্ডার। তারা বাড়ির লাভ লোকসানের ভাগ পাবে ঠিকই, কিন্তু একা কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবে না। তাই এখানে শুধু ইকুইটি অ্যাকাউন্টিং মেথড অ্যাপ্লাই হবে। অ্যানালজিটা কি ঠিক আছে? একদম পারফেক্ট এবং অত্যন্ত কার্যকরী একটা অ্যানালজি। এর পেছনের অর্থনৈতিক বাস্তবতা ঠিক এটাই। সাবসিডিয়ারিতে কন্ট্রোল থাকার অর্থ হল ওই কোম্পানির সমস্ত অ্যাসেট এবং লায়াবিলিটি মূলত প্যারেন্ট কোম্পানির নির্দেশেই পরিচালিত হচ্ছে। তাই ব্যালেন্স শিটে সেগুলোকে গ্রুপের নিজস্ব সম্পদের মতো করেই দেখাতে হয়। কিন্তু অ্যাসোসিয়েটের ক্ষেত্রে বিনিয়োগকারী কেবল তার বিনিয়োগ করার নির্দিষ্ট অংশটুকুর উপরই অধিকার রাখে, পুরো কোম্পানির কাঠামোর ওপর নয়। আচ্ছা, মালিকানার এই ধরন যেহেতু পরিষ্কার হয়ে গেল, তাই সবার আগে সাবসিডিয়ারি মানে হাইড্রোজেন এলটিডি অধিগ্রহণের হিসাবটা মেলানো দরকার। রাইট, চলুন দেখি। আমি সোর্সের অতিরিক্ত তথ্যের প্রথম দুটো পয়েন্ট পড়ছি। পয়েন্ট 1-এ বলা আছে, ওয়াটার এলটি পারচেজ দ্য শেয়ার্স ইন হাইড্রোজেন এলটি on 1 October 20X0 when the retained earnings of Hydrogen LT were Cu 500,000. The fair value of the identifiable assets acquired and liabilities assumed by Water LT were equal to their carrying amounts at the date of acquisition. আচ্ছা, আর পয়েন্ট 2-এ বলা আছে, the non-controlling interests in Hydrogen LT should be measured using the proportionate method. তো এখানে আবার একটা ব্রেনস্টর্মিং প্রশ্ন উঠে আসছে। বলে ফেলুন। যেদিন কোম্পানিটা কেনা হলো ঠিক সেই দিনের রিটেইনড আর্নিংস আলাদা করে জানাটা কেন এত জরুরি? খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের নতুন একটা গোল বা লক্ষ্য নির্ধারণ করতে হবে। এখন আমাদের ওয়ার্কিং 2 মানে ফেয়ার ভ্যালু অফ আইডেন্টিফায়াবল অ্যাসেটস এবং ওয়ার্কিং 3 মানে গুডউইল বের করতে হবে। ওকে, লজিকটা একেবারে পরিষ্কার হওয়া চাই। যেদিন কোনো প্যারেন্ট কোম্পানি একটা সাবসিডিয়ারিকে কেনে, সেদিন ওই সাবসিডিয়ারিতে আগে থেকেই যে লাভ বা রিটেইনড আর্নিংস জমেছিল, সেটা আসলে প্যারেন্ট কোম্পানি তার ইনভেস্টমেন্টের টাকা দিয়েই কিনে নেয়। ওহ, তার মানে ওই প্রি অ্যাকুইজিশন প্রফিট আসলে কোনো নতুন আয় নয়, সেটি ইনভেস্টমেন্টের কস্ট বা খরচেরই একটা অংশ। ঠিক তাই। প্রি অ্যাকুইজিশন প্রফিট যেহেতু টাকা দিয়ে কেনা হয়ে গেছে, তাই সেটি গুডউইল ক্যালকুলেশনে ব্যবহৃত হবে। বুঝতে পারছি। আর কেনার দিন থেকে বছর শেষ হওয়া পর্যন্ত যে লাভটুকু হয়েছে, মানে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, কেবলমাত্র সেটুকুই কনসলিডেটেড রিটেইনড আর্নিংসে যুক্ত হবে। রাইট। আসুন শুধু সংখ্যাগুলো না পড়ে ধাপে ধাপে ক্যালকুলেশনটা বুঝি। অ্যাকুইজিশনের দিন হাইড্রোজেনের শেয়ার ক্যাপিটাল ছিল 2 লাখ, আর প্রশ্নে বলা আছে ওই নির্দিষ্ট দিনের রিটেইনড আর্নিংস ছিল 5 লাখ। তাহলে ওই দিন কোম্পানির মোট নেট সম্পদ বা নেট অ্যাসেটস ছিল এই দুটোর যোগফল, অর্থাৎ 7 লাখ। একদম 7 লাখ। নেট সম্পদের পরিমাণ তো বের হলো, তাহলে গুডউইল বা ওয়ার্কিং 3 কিভাবে ক্যালকুলেট করা হবে? গুডউইল তো মূলত একটা প্রিমিয়াম, তাই না, যা কোনো ব্র্যান্ড ভ্যালু বা মার্কেটে কোম্পানির সুনামের জন্য অতিরিক্ত হিসেবে দেওয়া হয়। একদম সঠিক। গুডউইল বের করার লজিকটা হলো কোম্পানিটি কিনতে মোট কত টাকা খরচ করা হলো আর তার বিনিময়ে ঠিক কত টাকার দৃশ্যমান নেট সম্পদ পাওয়া গেল, এই দুইয়ের পার্থক্য। আচ্ছা। তো ব্যালেন্স শিট অনুযায়ী ওয়াটার লিমিটেড এই 1,60,000 শেয়ার কিনতে ইনভেস্ট করেছে 562,000। একে বলা হয় কনসিডারেশন ট্রান্সফার্ড। এখন পুরো কোম্পানির নিট সম্পদ 7 লাখ হলেও ওয়াটার লিমিটেডের মালিকানা তো মাত্র 80%। বাকি যে 20% মালিকানা বাইরের সাধারণ শেয়ার হোল্ডারদের হাতে আছে, তাকে বলা হয় এনসিআই বা নন কন্ট্রোলিং ইন্টারেস্টস। সোর্সে তো বলা ছিল এনসিআইকে প্রপোর্শনেট মেথড বা আনুপাতিক হারে মেজার করতে হবে। এর মানে কি এই যে মোট নিট সম্পদ 7 লাখে সরাসরি 20% বের করলেই এনসিআই পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক তাই। প্রপোর্শনেট মেথডের লজিক হল সাবসিডিয়ারি নিট সম্পদের একটা নির্দিষ্ট অংশ এনসিআইকে দেওয়া। আচ্ছা। যদি ফেয়ার ভ্যালু মেথড বলা হতো, তাহলে ওই মাইনরিটি শেয়ারগুলোর বাজার মূল্য আলাদা করে বের করতে হতো, যা আরও বেশ জটিল।
কিন্তু এখানে প্রপোর্শনেট মেথডে 7 লাখের 20% দাঁড়াচ্ছে 1,40,000। হিসাবটা তাহলে দাঁড়াচ্ছে প্যারেন্ট কোম্পানির দেওয়া 562,000 এবং এনসিআই এর ভ্যালু 1,40,000 যোগ করলে পুরো কোম্পানির টোটাল ভ্যালু হয় 702,000। রাইট? অথচ কোম্পানির নিট সম্পদ আছে মাত্র 7 লাখের। এই যে অতিরিক্ত 2,000 বেশি দেওয়া হলো, এটাই তো সেই গুডউইল। পুরোপুরি নিখুঁত হিসাব। এই অতিরিক্ত 2,000ই হল গুডউইল। কিন্তু এখানেই শেষ নয়। সোর্সের 6 নম্বর পয়েন্টে বলা আছে, হাইড্রোজেনের এই গুডউইলের ওপর 1,000 এম্পায়ারমেন্ট বা ভ্যালু হ্রাস পেয়েছে। মানে গুডউইলের মান কমে গেছে। হ্যাঁ, কনজারভেটিজম প্রিন্সিপাল অনুযায়ী এই ক্ষতিটুকু তো বাদ দিতে হবে। তাই 2,000 থেকে 1,000 বাদ দিলে কনসোলিডেটেড ব্যালেন্স শিটের জন্য চূড়ান্ত গুডউইল দাঁড়াবে মাত্র 1,000। সাবসিডিয়ারির অ্যাকুইজিশনের দিনের হিসাব তো দারুণভাবে মিলে গেল, কিন্তু বছর শেষে ওয়ার্কিং ফো অর্থাৎ এনসিআই অ্যাট ইয়ার এন্ড কীভাবে বের করতে হবে? মাইনরিটি শেয়ারহোল্ডার্সের পাওনা তো আর ওই 1,40,000-এ আটকে থাকবে না, তাই না? অবশ্যই না। এই ক্ষেত্রে আমাদের গোল হল বছরের শেষে ওই 20% মালিকদের পাওনা ঠিক কতটুকু বেড়েছে তা বের করা। হুম। লজিকটা হল, কেনার দিন তাদের অংশ ছিল 1,40,000। কেনার পর থেকে বছর শেষ হওয়া পর্যন্ত হাইড্রোজেন যা লাভ করেছে তার 20% এই এনসিআই এর সাথে যুক্ত হবে। ওকে। লজিকটা হল, কেনার দিন তাদের অংশ ছিল 1,40,000। কেনার পর থেকে বছর শেষ হওয়া পর্যন্ত হাইড্রোজেন যা লাভ করেছে তার 20% এই এনসিআই এর সাথে যুক্ত হবে। ওকে। ব্যালেন্স শিটে বছর শেষে হাইড্রোজেনের রিটেইনড আর্নিংস দেখাচ্ছে 8,16,000। এখানে একটা আনরিয়ালাইজড প্রফিটের অ্যাডজাস্টমেন্ট আছে, যা আমরা একটু পরেই আলোচনা করব। আচ্ছা। তো প্রি অ্যাকুইজিশন আর্নিংস ছিল 5 লাখ, অর্থাৎ অ্যাকুইজিশনের পর লাভ হয়েছে 3,16,000। এনসিআই এই পোস্ট অ্যাকুইজিশন লাভে 20% পাবে। অর্থাৎ 3,16,000-এ 20% হল 63,200। রাইট। তাহলে বছর শেষে এনসিআই এর মোট ব্যালেন্স হবে শুরুর 1,40,000 এবং এই নতুন লাভের 63,200 যোগফল, যা মিলিয়ে হয় মোট 2,03,200। ঠিক তাই। লজিক্যালি ধাপে ধাপে এগোলে কোনো গাণিতিক ভুল হওয়ার সুযোগ থাকে না। এই সাবসিডিয়ারির প্রাথমিক হিসাব তো মিলে গেল, কিন্তু গ্রুপের ভেতরের কোম্পানিগুলো যখন নিজেদের মধ্যে ব্যবসা করে তখন হিসাবগুলো বেশ গোলমেলে হয়ে যায়। ওই যে আনরিয়ালাইজড প্রফিট। একদম। সোর্স ম্যাটেরিয়ালের পয়েন্ট 4 এবং 5 খেয়াল করা যাক। পয়েন্ট 4 বলছে, ইনক্লুডেড ইন দ্য ইনভেন্টরি ফিগার ফর ওয়াটার লিমিটেড ইজ ইনভেন্টরি ভ্যালুড অ্যাট CU 20,000 which had been purchased from Hydrogen Limited at cost plus 25%. আর পয়েন্ট 5 বলছে, ইনক্লুডেড ইন দ্য ট্রেড পেয়েবলস ফিগার অফ ওয়াটার লিমিটেড ইজ CU 18,000 payable to Oxygen Limited, the amount receivable being recorded in the trade receivables figure of Oxygen Limited. তো এখানে আমার প্রশ্ন হলো, গ্রুপের ভেতরেই তো টাকা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ঘুরছে, তাহলে আবার এই আনরিয়ালাইজড প্রফিট নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? এই জায়গাটা কনসোলিডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আমাদের এখনকার গোল হলো ওয়ার্কিং 6 বা PURP, মানে প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট ক্যালকুলেট করা। আচ্ছা। এর পেছনে লজিকটা হলো সিঙ্গল এন্টিটি কনসেপ্ট বা একক সত্তা ধারণা। কনসোলিডেটেড ব্যালেন্স শিটে পুরো গ্রুপটিকে একটিমাত্র কোম্পানি হিসেবে ধরা হয়। এটা কি অনেকটা সেই গল্পের মতো, যেখানে বাড়ির কেউ ড্রয়িং রুমের টিভিটা বেডরুমে নিয়ে গিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের বলছে যে সে টিভিটা $500 লাভে বিক্রি করেছে? হ্যাঁ, দারুণ বলেছেন। মানে পরিবারের ভেতরে টিভি হাত বদল হলে তো আর বাইরের কোনো নতুন টাকা বাড়িতে ঢোকে না, তাই না? যতক্ষণ না টিভিটা বাইরের কোনো প্রতিবেশীর কাছে বিক্রি করা হচ্ছে, ততক্ষণ ওই $500 প্রফিটের কোনো বাস্তব অস্তিত্ব নেই। দুর্দান্ত একটা অ্যানালজি। অবিকল এই লজিকটাই এখানে কাজ করছে। হাইড্রোজেন তাদের পণ্য ওয়াটারের কাছে বিক্রি করে লাভ দেখিয়েছে, কিন্তু সেই পণ্য এখনও ওয়াটারের গোডাউনে বা ইনভেন্টরিতে পড়ে আছে, বাইরের কোনো থার্ড পার্টির কাছে বিক্রি হয়নি। বুঝতে পারছি। তাহলে কনসলিডেটেড অ্যাকাউন্টে এই অবাস্তবায়িত লাভ বাতিল করতেই হবে। তাহলে এই PURPর ক্যালকুলেশনটা কিভাবে করব? এখানে তো কস্ট প্লাস 25% বলা আছে। চলুন লজিক্যালি আগাই। প্রশ্নে বলা আছে কস্ট প্লাস 25%। এর মানে হল কস্ট বা আসল কেনাদাম যদি 100% হয়, তার উপর লাভ করা হয়েছে 25%। অর্থাৎ সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হল 125%। রাইট। ওয়াটার এলটিডির ইনভেন্টরিতে থাকা এই পণ্যের বর্তমান মূল্য দেওয়া আছে 20,000। এই 20,000ই হল ওই 125%। আমাদের শুধু লাভের অংশটুকু মানে 25% বের করতে হবে।
এটা তো ঐকিক নিয়মে খুব সহজেই বের করা যায় 125% যদি 20,000 হয় তাহলে 100% কস্ট হবে 16,000 একদম অর্থাৎ অবাস্তবায়িত লাভ বা পিইউআরপি হল ঠিক 4,000 কারেন্সি ইউনিট একদম সঠিক এই 4,000ই হলো আমাদের পিইউআরপি যেহেতু পণ্যের আসল দাম 16,000 তাই কনসলিডেটেড ইনভেন্টরি থেকে এই 4,000 টাকা বাদ দিতে হবে আচ্ছা আবার এই কাল্পনিক লাভটা যেহেতু হাইড্রোজেনের বইয়ে রেকর্ড করা হয়েছিল তাই হাইড্রোজেনের রিটেন্ড আর্নিংস থেকেও এই 4,000 বাদ যাবে ওই যে একটু আগে বলেছিলাম হাইড্রোজেনের ব্যালেন্স শিটের ইয়ার এন্ড আর্নিংস 8,20,000 থেকে কমে 8,16,000 হয়েছে তার পেছনের কারণটা হলো এই পিইউআরপি অ্যাডজাস্টমেন্ট দাঁড়ান এখানে পয়েন্ট 5-এ যে ট্রেড ব্যালেন্সেসের কথা বলা হলো সেখানে একটা কনফ্লিক্ট মনে হচ্ছে ওয়াটারের পেয়েবল 18,000 আছে যা অক্সিজেন পাবে হাইড্রোজেনের ক্ষেত্রে তো আন্তঃকোম্পানি লেনদেন লাইন বাই লাইন বাদ বা কন্ট্রা করে দেওয়া হয় তাহলে অক্সিজেনের এই 18,000 টাকার লায়াবিলিটি কেন ব্যালেন্স শিটে থেকে যাচ্ছে এখানে দ্বৈত নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড কেন দারুণ একটা বিশ্লেষণধর্মী প্রশ্ন এখানেই একটা সূক্ষ্ম কিন্তু অতি গুরুত্বপূর্ণ আইনি পার্থক্য রয়েছে সেকশন 12.3 এর রুল অনুযায়ী শুধুমাত্র সাবসিডিয়ারির সাথে হওয়া আন্তঃকোম্পানি লেনদেনগুলো কন্ট্রা করে ব্যালেন্স শিট থেকে মুছে ফেলা যায় কারণ সাবসিডিয়ারি হল সিঙ্গল এন্টিটির অংশ রাইট কিন্তু অক্সিজেন তো সাবসিডিয়ারি নয় এটি একটা অ্যাসোসিয়েট IAS 28 অনুযায়ী অ্যাসোসিয়েট পুরোপুরি গ্রুপের অংশ নয় তারা আইনিভাবে থার্ড পার্টি বা বাইরের পক্ষ ও আচ্ছা তাই এই 18,000 টাকার ব্যালেন্সটি সাধারণ বাইরের পাওনাদারের মতোই ব্যালেন্স শিটে থেকে যাবে একে কোনোভাবেই কন্ট্রা করা যাবে না আহা এখন লজিকটা একেবারে পরিষ্কার হলো সিএ স্টুডেন্টদের জন্য এটা ভুল হওয়ার খুব বড় একটা জায়গা হতে পারে একদমই তাই আন্তঃকোম্পানি লেনদেন সমাধানের পর এবার আমাদের ফোকাস শিফট করতে হবে অক্সিজেন লিমিটেডের দিকে আমি সোর্সের পয়েন্ট 3 এবং 6 পড়ছি ওকে Point 3. The shares in Oxygen Limited were acquired on 1st October 20X2, when its retained earnings were Cu 2,42,000. Our point 6. Impairment reviews to date have revealed a total of Cu 2,000 off in respect of Water Limited's investment in Oxygen Limited. এখানে আমার প্রশ্ন হলো হাইড্রোজেনের মতো অক্সিজেনের অ্যাসেট বা ইনভেন্টরিগুলো আমরা কেন কনসলিডেটেড ব্যালেন্স শিটে সরাসরি যোগ করে দিচ্ছি না আমাদের বর্তমান গোল হলো ওয়ার্কিং 7 বা ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট বের করা আপনি যে প্রশ্নটা করলেন এটাই আসলে ইকুইটি মেথডের পেছনের মূল ফিলসফি আচ্ছা যেহেতু অক্সিজেনের ওপর প্যারেন্ট কোম্পানির কোনো একছত্র নিয়ন্ত্রণ বা কন্ট্রোল নেই তাই অক্সিজেনের মেশিনারিজ ইনভেন্টরি বা ক্যাশ টেনে এনে গ্রুপের নিজস্ব সম্পদ হিসাবে দাবি করার কোনো যৌক্তিকতা নেই মেক সেন্স এই কারণেই অ্যাসোসিয়েটের ক্ষেত্রে ওয়ান লাইন কনসলিডেশন পদ্ধতি ব্যবহার করা হয় ওয়ান লাইন কনসলিডেশন মানে কনসলিডেটেড ব্যালেন্স শিটে শুধু একটা মাত্র লাইন আইটেম থাকবে যেখানে ইনভেস্টমেন্টের বর্তমান ভ্যালু দেখানো হবে অবিকল তাই এর পেছনের লজিকটা হলো শুরুতে কত টাকা ইনভেস্ট করা হয়েছিল আর তারপর থেকে অ্যাসোসিয়েট কোম্পানি যত টাকা নিট লাভ করেছে তার মধ্যে প্যারেন্ট কোম্পানির পার্সেন্টেজটুকু শুধু ওই ইনভেস্টমেন্টের ভ্যালুর সাথে যোগ হবে আচ্ছা ব্যালেন্স শিট অনুযায়ী ওয়াটার এলটিডির ইনভেস্টমেন্ট কস্ট হল 184,000 এবার পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের শেয়ার বের করতে হবে ৬৩,০০০ অর্থাৎ কেনার পর মোট লাভ হয়েছে এই দুয়ের পার্থক্য যা হল 2,21,000 রাইট যেহেতু ওয়াটারের মালিকানা 40% তাই এই লাভের 40% তারা পাবে 2,21,000-এর 40% হল 88,400 হিসাব একদম নিখুঁত তাহলে ইনভেস্টমেন্টের ভ্যালু দাঁড়াচ্ছে শুরুতে দেওয়া 1,84,000 যোগ লাভের ভাগ 88,400 যা মিলিয়ে হয় মোট 2,72,400 আর পয়েন্ট 6-এ যে ইম্পেয়ারমেন্টের কথা বলা হলো এখানে 2,000 ইম্পেয়ারমেন্ট লস হয়েছে তাই 2,72,400 থেকে 2,000 বাদ দিলে ব্যালেন্স শিটের জন্য চূড়ান্ত ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট ফিগার দাঁড়াচ্ছে 2,70,400 একদম ঠিক এই একটা মাত্র ফিগারই ব্যালেন্স শিটের নন কারেন্ট অ্যাসেটে বসবে আমরা তো প্রায় সব খণ্ড খণ্ড ক্যালকুলেশনস বা ওয়ার্কিংস বের করে ফেলেছি হিয়ার্স ওয়ের ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং একদম এখন সব মেলানোর পালা হ্যাঁ এখন সময় এসেছে এই ছড়ানো ছিটানো পাজেলের টুকরোগুলোকে একটা চূড়ান্ত ফ্রেমে অর্থাৎ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে জোড়া লাগানোর এই চূড়ান্ত পর্যায়ে আমাদের গোল হল ওয়ার্কিং 5
মানে কনসলিডেটেড রিটেইনড আর্নিংস এবং ওয়ার্কিং 12.1 মানে ফাইনাল এসএফপি মেলানো। ওকে। কনসলিডেটেড রিটেইনড আর্নিংস হল পুরো গ্রুপের আসল অর্থনৈতিক আয়ের প্রতিচ্ছবি। এর পিছনে লজিক হল পেরেন্ট কোম্পানি নিজের আয় থাকবে, সাবসিডিয়ারির পোস্ট অ্যাকুইজিশন লাভের শেয়ার থাকবে, আর অ্যাসোসিয়েটের লাভের ভাগ থাকবে। আর সমস্ত ইম্পেয়ারমেন্ট লস এখান থেকে বাদ যাবে। একদম। তাহলে ধাপে ধাপে এই ইকুয়েশনটা সাজানো যাক। পেরেন্ট কোম্পানি ওয়াটার এলটিডির নিজস্ব রিটেইনড আর্নিংস হল 1,15,000। এর সাথে যোগ হবে হাইড্রোজেনের পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের 80%। হ্যাঁ। আমরা আগেই বের করেছিলাম হাইড্রোজেনের অ্যাডজাস্টেড পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হল 316,000। এর 80% হল 252,800। এরপর যোগ হবে অক্সিজেনের লাভের 40% শেয়ার, যা হল 88,400। আর গুডউইল বা ইনভেস্টমেন্টের যে ভ্যালু কমেছে? ও হ্যাঁ, হাইড্রোজেনের 1,000 এবং অক্সিজেনের 2,000, মোট 3,000 টাকা এম্পেয়ারমেন্ট লস হিসাবে এখান থেকে বাদ দিতে হবে। রাইট। এবার ফাইনাল ব্যালেন্স শিট বা এসএফপি মেলানোর পালা। ফাইনাল এসএফপি তৈরির লজিকটা সেকশন 12.3-তে স্পষ্টভাবে বলা আছে। প্যারেন্ট এবং সাবসিডিয়ারির অ্যাসেট ও লায়াবিলিটি লাইন বাই লাইন যোগ করতে হবে। যেমন প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বা পিপিই হবে ওয়াটারের 697,210 এবং হাইড্রোজেনের 648,010-এর যোগফল, অর্থাৎ 1,45,220। একদম। ইনভেন্টরির ক্ষেত্রেও দুই কোম্পানির যোগফল থেকে ওই যে পিইউআরপি 4,000 বের করেছিলাম সেটা বাদ দিতে হবে। কিন্তু একটা বিষয় খেয়াল করার মতো, কনসলিডেটেড ব্যালেন্স শিটের ইকুইটি অংশে কেন শুধুমাত্র প্যারেন্ট কোম্পানি ওয়াটার লিমিটেডের শেয়ার ক্যাপিটাল 600,000 দেখানো হচ্ছে? সাবসিডিয়ারির 2 লাখ টাকার শেয়ার ক্যাপিটাল কোথায় হারিয়ে গেল? সিএ স্টুডেন্টদের জন্য এটা খুবই মৌলিক একটা কনসেপ্ট। সাবসিডিয়ারি যে শেয়ার ক্যাপিটাল ছিল তা তো প্যারেন্ট কোম্পানি আগেই টাকা দিয়ে কিনে নিয়েছে, যা প্যারেন্টের ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট হিসেবে দেখানো ছিল। আচ্ছা। কনসলিডেশনের সময় যদি ওই ইনভেস্টমেন্ট এবং সাবসিডিয়ারি শেয়ার ক্যাপিটাল দুটোই রাখা হয়, তাহলে একই জিনিস দুবার কাউন্ট করা হবে। একে ডাবল কাউন্টিং বলে, যা ব্যালেন্স শিটকে কৃত্রিমভাবে ফুলিয়ে দেয়। ও, বুঝতে পেরেছি। তাই এই দুটো আইটেম পরস্পরকে ক্যান্সেল বা বাতিল করে দেয়। ফলে শেয়ার হোল্ডারদের ফান্ড হিসেবে শুধুমাত্র মূল মালিক অর্থাৎ পেরেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটালই দেখানো হয়। দারুণ এক্সপ্লেনেশন। আর এনসিআই এর যে 203,200 আমরা বের করেছিলাম, সেটা ইকুইটির নিচেই আলাদা করে দেখানো হবে, যাতে বোঝা যায় গ্রুপের মোট সম্পদের কতটুকুতে বাইরের মানুষের অধিকার আছে। একদম তাই। সব শেষে ব্যালেন্স শিটের দুই দিক, টোটাল অ্যাসেটস এবং টোটাল ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস হুবহু মিলে যাচ্ছে 3,04,28,945-এ। একটা জটিল পাজল যেন নিখুঁতভাবে সলভ হলো। অ্যাকাউন্টিংয়ে দুই দিক মিলে যাওয়ার এই যৌক্তিক প্রশান্তিটা আসলেই অন্যরকম, তাই না? কোনো সন্দেহ নেই। আজকের এই পুরো সেশনের মূল শিক্ষাটিকে যদি সংক্ষেপে বলি, তাহলে বলতে হবে কনসলিডেশন শুধু কিছু গাণিতিক সংখ্যার যান্ত্রিক যোগ বিয়োগ নয়। মোটেও না। এটি একটা কর্পোরেট গ্রুপের আসল অর্থনৈতিক ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং শেয়ার হোল্ডারদের প্রতি দায়বদ্ধতার একেবারে স্বচ্ছ ও সঠিক চিত্র তুলে ধরার একটা বৈজ্ঞানিক পদ্ধতি। সিএ স্টুডেন্টসদের জন্য প্রতিটি আইটেমের পেছনের এই আন্ডারলাইং লজিকগুলো আত্মস্থ করা ভীষণ জরুরি। আমি সম্পূর্ণ একমত। এবং যাওয়ার আগে আমি লিসনারদের জন্য একটা চিন্তামূলক প্রশ্ন রেখে যেতে চাই, যা এই IFRS 10-এর কনসেপ্টের উপর ভিত্তি করেই তৈরি। বলে ফেলুন। একটু ভেবে দেখুন তো, যদি ওয়াটার এলটিডি কোনো কারণে হাইড্রোজেন এলটিডি এর শেয়ার 80% থেকে কমিয়ে 45%-এ নিয়ে আসে, কিন্তু অন্যান্য সব শেয়ার হোল্ডাররা এতটাই বিক্ষিপ্ত বা ডিসপার্স থাকে যে ভোটের সময় ওয়াটার এলটিডি সবসময় বোর্ডের বেশিরভাগ মেম্বার নিয়োগের ক্ষমতা ধরে রাখে। ইন্টারেস্টিং সিনারিও। তাহলে কি IFRS 10 অনুযায়ী এটি তখনও একটা সাবসিডিয়ারি থেকে যাবে, নাকি স্বয়ংক্রিয়ভাবে অ্যাসোসিয়েট হয়ে যাবে? ডিফ্যাক্টো কন্ট্রোল বা প্রচ্ছন্ন নিয়ন্ত্রণের এই বিষয়টা বাস্তবে আসলে কতটা জটিল ও চ্যালেঞ্জিং হতে পারে? অসাধারণ একটা থট প্রভোকিং প্রশ্ন। বইয়ের রুলস আর কর্পোরেট রিয়ালিটির মাঝখানের এই গ্রে এরিয়া বা অস্পষ্ট জায়গাগুলো নিয়েই তো অ্যাকাউন্টিং এত ইন্টারেস্টিং। একদমই তাই। যারা এই ফিল্ডে আছেন বা শিখছেন, তারা এই ডিফ্যাক্টো কন্ট্রোলের বিষয়টা নিয়ে নিজে থেকে আরও স্টাডি করতে পারেন, কারণ প্র্যাকটিক্যাল লাইফে এমন সিনারিও অহরহ ঘটে। আজকের এই জটিল কিন্তু বুদ্ধিবৃত্তিক ড্রাফট কনসলিডেশনের কেস স্টাডিটি এখানেই শেষ করছি। নতুন কোনো সোর্স এবং নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ওই যে শুরুতে বলেছিলাম, দূর থেকে কর্পোরেট অ্যাকাউন্টিংয়ের দুনিয়াকে কখনো কখনো জালিয়াতি বা ঘোলাটে মনে হতে পারে, কিন্তু সঠিক লজিক আর আইএফআরএস গাইডলাইন জানা থাকলে এই এক্সরের মতো পরিষ্কার আর কিছুই নেই। হ্যাপি লার্নিং।